আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। আইসিইউতে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদ সভাপতি নূরের জন্য 6 সদস্যের মেডিকেল টিম, ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও সেনা সদস্যদের বিচার দাবি। শিক্ষার্থীদের কল্যাণে উদ্যোগের প্রতিশ্রুতিতে ডাকসু নির্বাচনে প্রার্থীদের প্রচার, 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোটের হাওয়া। বিশ্বজুড়ে ট্রাম্প আরোপিত বেশিরভাগ শুল্ক অবৈধ বলে মার্কিন আদালতের ঘোষণা, রায় কার্যকরে যুক্তরাষ্ট্র ধ্বংস হবে বলে ট্রাম্পের সমালোচনা। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় নড়াইলে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ, নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন করে সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়। মাশরুম চাষের সম্ভাবনা কাজে লাগিয়ে নরসিংদীর উদ্যোক্তা শাহিন মোল্লার অনন্য দৃষ্টান্ত, আধুনিক প্রযুক্তি ও বাজার ব্যবস্থাপনায় আরও সহায়তা দাবি। এবং সিলেটে প্রথম টি-20 দিয়ে সন্ধ্যায় মাঠে গড়াচ্ছে বাংলাদেশ নেদারল্যান্ডস ক্রিকেট সিরিজ, জয় দিয়ে শুরু করতে চায় টাইগাররা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচনে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। শিক্ষার্থীদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগের কথা জানাচ্ছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন লাইলা নওশিন, সরাসরি যাব তার কাছে। নওশিন, ডাকসু নির্বাচনের প্রচারের প্রার্থীরা কোন কোন বিষয়ে প্রাধান্য দিচ্ছেন, আর যারা ভোটার রয়েছেন তারাই বা কি বলছেন, কি প্রত্যাশা করছেন? বিশ্ববিদ্যালয়ে শুক্র এবং শনিবার বন্ধ থাকে, সেজন্য একাডেমিক যে ভবনগুলো আছে ভবনগুলোতে কিন্তু শিক্ষার্থীদের অবস্থান আজকে তেমন একটা নেই। তবে হলগুলোতে প্রার্থীরা আসলে হলের গেটে অবস্থান নিয়ে তারা প্রচার চালাচ্ছেন, বিভিন্ন ধরনের লিফলেট বিলি করছেন। আমরা বিভিন্ন হল এরই মধ্যে পরিদর্শন করেছি, হলগুলোতে আমরা দেখছি। এবং হল সংসদের যে প্রার্থীরা আছেন তারাও বলছেন যে বিভিন্ন দলীয় সমর্থনের ছাত্র দলগুলো সমর্থনের পাশাপাশি স্বতন্ত্রভাবে অনেক প্রার্থী নির্বাচন করছেন। এবং তারা আমাদেরকে বলেছেন যে যেহেতু তারা বলেছেন যে অনেক শিক্ষার্থী আছে, কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনকে বাদ দিয়ে অনেকে স্বতন্ত্র প্রার্থীরা বলছে স্বতন্ত্র প্রার্থীদের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বেশি। আবার যারা বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের সমর্থিত যারা প্রার্থী তারা বলছেন যে তাদেরও অনেক বেশি সমর্থক আছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এবং তারা আসলে হলগুলোতে বিভিন্ন ধরনের যে হলের ক্যান্টিন, হলের যে গেস্ট রুম, গণরুম, হলের যে অন্যান্য সুযোগ সুবিধা, এই ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে যে এই সীমাবদ্ধতাগুলো আছে সেগুলো আসলে তারা হল সংসদের যারা নির্বাচনের প্রার্থিতা করছেন তারা বলছেন এই সমস্যাগুলো তারা সমাধানের জন্য সর্বোচ্চ কাজ করবেন। অন্যদিকে কেন্দ্রীয় সংসদের যে প্রার্থীরা আছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুক্ষণ আগে কার্জন হলে ছিলাম, সেখানে বিভিন্ন প্যানেলের প্রার্থীদের নিয়ে কিন্তু বিভিন্ন পদে যারা প্রার্থিতা করছেন তাদের নিয়ে বিতর্ক ও প্রতিযোগিতার আয়োজন করেছে। কেন তারা আসলে এক একটি পদের জন্য তারাই আসলে সবচেয়ে যোগ্য, সেই বিশ্লেষণগুলো কিন্তু তারা করছেন। এবং তারা বলছেন যে প্রত্যেকেই যেহেতু 5 আগস্টের পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলগুলোতে এবং অনেক ক্ষেত্রে ক্যাম্পাসের ছাত্র রাজনীতির যে আগের যে আগ্রাসন, সেই আগ্রাসনটা নেই। এবং শিক্ষার্থীরা আসলে 5 আগস্টের পরবর্তী সময়ে যারা নতুন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তারা আসলে অন্যরকম একটা ঢাকা বিশ্ববিদ্যালয় পেয়েছে, যেখানে তারা আসলে স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে। তারা চাচ্ছে যে এই পরিবেশটাই যেন, যে ভোটাররা আছেন তারা বলছে ছাত্র সংসদ নির্বাচনের পরেও যেন এই পরিবেশটাই বজায় থাকে, সেই নিশ্চয়তা আসলে চান তারা প্রতিনিধি। নওশিন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে তথ্যগুলো জানিয়ে দেওয়ার জন্য। 33 বছর পর ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।
11 সেপ্টেম্বর জাকসু নির্বাচনে ছাত্র প্রতিনিধি বেছে নেবেন প্রায় 12,000 ভোটার। এবার কেন্দ্রীয় ছাত্র সংসদের 25টি পদের বিপরীতে নির্বাচন করবেন 179 প্রার্থী। তবে হল সংসদের নির্বাচনে শিক্ষার্থীদের তেমন সাড়া মেলেনি। ছাত্রীদের নির্বাচন বিমুখতা অবাক করেছে সংশ্লিষ্টদের। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা হল সংসদের 15 পদের 9টিতেই কোনো প্রার্থী নেই। বাকি 6 পদে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই জিততে যাচ্ছেন প্রার্থীরা। সব মিলিয়ে ছাত্রীদের 10 হলে অর্ধশতাধিক পদে প্রার্থী নেই। একজন করে প্রার্থী আরও অর্ধশতাধিক পদে। ছাত্রদের হলেও ভোট ছাড়াই জিতবেন অর্ধশতাধিক প্রার্থী। বেশ কিছু পদে মনোনয়নপত্র নেননি কেউই। শিক্ষার্থীরা বলছেন, ভয়ের সংস্কৃতি তরুণদের নেতৃত্বের প্রতি অনীহা তৈরি করছে। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সব দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা নারী বান্ধব হয়ে উঠতে পারেনি। তারা দায়িত্ব নিতে ভয় পাচ্ছেন। ট্যাগিং, বুলিং যেটা অনলাইনে প্রতিনিয়ত চলছে, যে কারণে খুবই স্বভাবতভাবে নারীরা সাহস পাচ্ছেন। অনেকে ভয় পাচ্ছে যদি পরবর্তীতে অন্য কোনো সরকার আসে, এখন যদি আমি নির্বাচিত হয়ে পড়ে আমার কি হবে। প্রার্থীদের প্রতিশ্রুতি শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক মনোভাব ফিরিয়ে আনতে কাজ করবেন তারা। গণরুম, গেস্ট রুমের যে কালচার, একটা শিক্ষার্থী প্রথম বর্ষে রেজাল্ট আর ভালো হচ্ছে না। রেজাল্ট ভালো না হওয়ার অন্যতম কারণ হচ্ছে তাকে ওই সারা রাত ধরে টর্চারের শিকার হতে যাচ্ছে। আমরা এখন সুষ্ঠু ধারা রাজনীতিতে ফিরে আসবো। আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যত ব্যাড কালচার আছে আমরা চেষ্টা করব সবকিছু রিমুভ করার জন্য। নির্বাচন কমিশন বলছে, নির্বাচনের প্রার্থী তালিকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও অবাক করেছে। নারীরা কথা বললেই বা কিছু হলেই হয়তো মনে করেন যে তারা হয়তো ওই রকম ফিল করছেন না, এই ধরনের কিছু জিনিসও কিন্তু আমরা শুনতে পাচ্ছি। বিষয়টা অত্যন্ত উদ্বেগজনক। বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যদি এই কারণে শিক্ষার্থীরা, বিশেষ করে নারী শিক্ষার্থীরা নির্বাচনে অংশগ্রহণ না করেন, যে আমি নির্বাচনে দাঁড়ালে আমার সম্বন্ধে বিভিন্ন কথা হবে, সেইটা যদি হয়ে থাকে, যেটা তো আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। 1992 সালে সবশেষ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। 33 বছর পর এই ভবনের নেতৃত্ব বেছে নিতে শিক্ষার্থীরা কতটা আগ্রহী হলো সেটি কয়েকদিন পরই ব্যালট পেপারে জানা যাবে। কিন্তু নির্বাচনের প্রার্থী তালিকা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পুরনো প্রশ্নগুলোকে আবার সামনে নিয়ে আসলো, যেখানে বার্তা রয়েছে রাজনৈতিক দলগুলোর জন্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে লুৎফুর রহমান সোহাগ, চ্যানেল আই। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য গণভোট চায় ইসলামী আন্দোলন। দেশের মানুষ চাইলে পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য সরকারকে বাধ্য করা হবে বলেও জানান ফয়জুল করিম। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। দেশ যখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, সে সময় কয়েকটি দল পিআর পদ্ধতি নির্বাচনের জন্য আন্দোলন করছে। দাবি আদায়ে আন্দোলনের কথাও বলছেন কেউ কেউ। পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য মাঠে সরব ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির শীর্ষ এই নেতা বলছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন যদি জনগণ চায়, তাহলে সেভাবে নির্বাচন হতে হবে। এজন্য প্রয়োজন গণভোট। জনগণ যখন যেটাকে পরিবর্তন করতে চায়, সেইটাই সংবিধান। আজকে যে আইন আছে, যদি জনগণ মনে করে আইনকে পরিবর্তন পারবে না, তাহলে তো জনগণের আইন। এটা জনগণ যদি পূর্ণ করে, যদি মনে করেন সংবিধানে নাই, তাহলে আমরা রেফারেন্ডাম চাই, আমরা গণভোট চাই। যদি গণভোটে জনগণ মনে করে পিআর শেষে নির্বাচন হবে, তারা চায়, আমরাও চাই। আর যদি তারা না চায়, জনগণ না চায়, তা আমরা চাইব না। পিআর পদ্ধতি ছাড়া সংসদ নির্বাচন হবে না মন্তব্য করে ফয়জুল করিম বলেন, পিআরের জন্য ইসলামী আন্দোলন জনগণকে উদ্বুদ্ধ করার কাজ করে যাচ্ছে। আমরা তো আন্দোলন করব, আমরা তো দাবি উত্থাপন করব, আমরা সরকারকে বাধ্য করার চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী পিআর সিস্টেম নির্বাচন দেওয়ার জন্য। দেখি কতটুকু কি পারা যায়, চেষ্টা তো করব। আমরা আন্দোলনের ভিত্তিতে যদি জনগণকে উদ্বুদ্ধ করতে পারি, তাহলে জনগণ বাধা দিবে, নির্বাচন তারা হতে দেবে না। এর জন্য আমরা বলছি যে আমরা ভবিষ্যতে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য চেষ্টা করতেছি। জনগণ যদি মনে করেন না পিআর সিস্টেমে ছাড়া আমরা নির্বাচন অংশগ্রহণ করব না, তাহলে সরকার এটাকে কোনো অবস্থাতেই করবে না। ইসলামী আন্দোলনের এই শীর্ষ নেতা মনে করেন, দেশে নিরপেক্ষ জাতীয় সরকার গঠনের জন্য পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বিশ্বজুড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত বেশিরভাগ শুল্ক অবৈধ বলে রায় দিয়েছেন দেশটির আদালত। রায়ের ওপর আপিলের জন্য 14 অক্টোবর পর্যন্ত ট্রাম্প প্রশাসনকে সুযোগ দিয়েছেন মার্কিন সার্কিট আদালত। রায়ের সমালোচনা করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এটি কার্যকর হলে যুক্তরাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। নিশাত তামান্না মোমোর রিপোর্ট।
মার্কিন ফেডারেল সার্কিট কোর্টের আপিল বিভাগ বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে শুল্ক আরোপের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট IEEP এর অপব্যবহার করেছেন। ওই আইন প্রেসিডেন্টকে অস্বাভাবিক ও নজিরবিহীন হুমকির ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দিয়েছে। বাণিজ্যে ভারসাম্যহীনতা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে IEEP এর ক্ষমতা বলে বাণিজ্যের ক্ষেত্রে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন ট্রাম্প। এপ্রিলে বিশ্বজুড়ে আরোপ করেন অতিরিক্ত শুল্ক। তবে আদালত ট্রাম্পের ওই যুক্তিকে আইনের পরিপন্থী বলে প্রত্যাখ্যান করেন। শুক্রবার শুনানিতে সার্কিট আদালতের 11 বিচারকের বেঞ্চের 7 জন ট্রাম্পের শুল্ক নীতিকে অবৈধ ঘোষণার পক্ষে রায় দেন। রায়ে ট্রাম্প প্রশাসনকে বর্ধিত শুল্ক প্রত্যাহারের আদেশ দিয়েছেন আদালত। তবে রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করতে পারবেন ট্রাম্প। ফেডারেল আপিল আদালত ট্রাম্পকে 14 অক্টোবর পর্যন্ত সময় দিয়েছেন। মার্কিন আপিল আদালতের রায়ের সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, রায়ে সব বিচারকের সম্মতি ছিল না। এই রায়ে দলীয় পক্ষপাত দুষ্ট। নিশাত তামান্না মোমো, চ্যানেল আই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরের জন্য 6 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তার উপর হামলা পরিকল্পিত উল্লেখ করে এই ঘটনায় ব্যর্থতা স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন গণ অধিকার পরিষদ। সেনাবাহিনীর ভেতর ফ্যাসিবাদের দোষর রয়েছে দাবি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছে দলটি। এই ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে বিএনপি। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। শুক্রবার রাত 9:30টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিপেটা করে। আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ বেশ কয়েকজন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নূরকে দেখতে যান গণ অধিকার পরিষদ ও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সে সময় নূরের অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করে জড়িতদের বিচার দাবি করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। জিএম কাদেরকে বলতে চাই, পিঠের চামড়া থাকবে না। তুমি যদি ডিজেভার ইন্ধনে আবারও রাজপথে নামো, তুমি যদি নির্বাচন করার চেষ্টা করো, জনগণ কিন্তু দাঁত ভাঙা জবাব দিবে। ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, ডিএসবি বলেন, গোয়েন্দা সংস্থা, আপনাদের খেলার দিন শেষ, এখন জনগণ খেলবে। আমাদের উপর কিন্তু সেনাবাহিনী হামলা চালিয়েছে, পুলিশ বাহিনী হামলা চালিয়েছে। যারা এই হামলায় জড়িত তাদের বিরুদ্ধে সেনাবাহিনীকে ব্যবস্থা নিতে হবে। ডিএমপি কমিশনার আমাকে ইতিমধ্যে জানিয়েছে যে পুলিশের যারা জড়িত তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে। নূরকে দেখতে গিয়ে বিএনপির নেতা মঈন খান এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি ও জাতীয় পার্টির রাজনীতি প্রসঙ্গে কথা বলেন। এখানে শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনীতিতে প্রত্যেকের মতামত প্রকাশের স্বাধীনতা থাকবে। এখানে কারোকে গায়ের জোরে তার মুখ বন্ধ করা যাবে না। নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া লাগতে পারে জানিয়ে চিকিৎসায় অবহেলা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের নেতারা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামাত ইসলামী। বাইতুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে জামাতের সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়ে বলেছেন, এখনই যদি হামলাকারীদের রুখে না দেয়া হয় তাহলে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে। আওয়ামী লীগের ফিরে আসার সব প্রচেষ্টা নস্যাৎ করার হুঁশিয়ারি দেন জামাত নেতারা। নূরের ওপর হামলার বিচার দাবি করেছেন তারা। জলবায়ু পরিবর্তনের অভিঘাত রোধ ও অভিযোজন নিশ্চিতে নড়াইলে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহায়তায় জেলার বিভিন্ন উপজেলা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সবুজায়ন উৎসবে সব প্রজন্মের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন করে তুলতে পারলে সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব বলছেন সুধীজনরা। ড্যানিয়েল সুজিত বোসের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। আবহমানকালের প্রকৃতি ও জীববৈচিত্র্য সমৃদ্ধ জনপদ হিসেবে সুপরিচিত চিত্রা নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা জেলা নড়াইল।
তবে জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ন, কাঠ পুড়িয়ে কয়লা তৈরির মতো নানা অনৈতিক কর্মকাণ্ডে বৈচিত্র্যময় পরিবেশের খ্যাতি হারাচ্ছে নড়াইল। এমন বাস্তবতায় চিত্রাপাড়ের জনপদের পরিবেশগত ঐতিহ্য ফেরাতে বাংলালিংকের সহায়তায় পার্বতী বিদ্যাপীঠ স্কুলে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। এই যে গাছ আমরা লাগাচ্ছি, শুধু কি সৌন্দর্যের জন্য, শুধু কি ছায়ার জন্য, শুধু কি অক্সিজেনের জন্য, শুধু কি কার্বন ডাই অক্সাইড শুষে নিচ্ছে সেই জন্য না। যারা ছাত্রছাত্রী তারা যখন সবুজে থাকে তাদের কিন্তু অনেক মনোযোগ বাড়ে এবং তাদের কিন্তু এই যে সবুজ, সেই সবুজ তাকে কিন্তু অনেক প্রফুল্ল রাখে এই পড়াশোনার জন্য, তাকে কিন্তু একটা ভালো পরিবেশ দেয়। সুতরাং আসুন সারা বাংলাদেশটাকে আমরা সবুজে ছেয়ে ফেলি। এমন উদ্যোগে পরিবেশ সুরক্ষায় উৎসাহী হয়ে উঠছে নতুন প্রজন্ম। আমাদের জলবায়ুকে যদি আগের মতো সুন্দর পরিবেশে নিয়ে আসতে হয় তাহলে অবশ্যই আমাদের বৃক্ষ লাগাতে হবে। গাছ এমন একটি জিনিস যেটা আমাদের নিঃস্বার্থভাবে আমাদের সাহায্য করে থাকে। গাছের ফলে আমরা ছায়া, অক্সিজেন এবং অন্যান্য বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী পেয়ে থাকি। বাংলাদেশে যে 18 কোটি মানুষ আছে, প্রত্যেকে যদি একটি করে গাছ লাগাই তাহলে অনেক গাছ লাগাতে পারবো। আমাদের বেশি বেশি করে গাছ লাগানো উচিত। প্রকৃতি এবং জীবন ক্লাব সামাজিক বনায়নের জন্য তাদের যে প্রচেষ্টা, এটা যদি ভবিষ্যতে আরও কোনো আয়োজন করে, আমি আজকের আয়োজনের যে আনন্দ, এই আনন্দ আরও বহুগুণ বৃদ্ধি পাবে। প্রতি বছরই আসলে এই আয়োজনটা অব্যাহত থাকুক, যে আমাদের লক্ষ্যমাত্রা আসে সেটা যেন আমরা পূরণ করতে পারি। এই যে কোমলমতি শিশুরা আছে, এদের মাথার মধ্যে ঢুকে যাচ্ছে যে না, গাছ লাগাতে হবে। বাংলালিংক এই উদ্যোগের সাথে আছে। প্রকৃতি ও জীবন ক্লাবকে ধন্যবাদ যে আমরা একসাথে কাজ করতে পারছি। সবুজায়নে ভবিষ্যতের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণের অভিযাত্রা ত্বরান্বিত হচ্ছে বলছেন বিশিষ্টজনরা। আমাদের মোট বনভূমি 25% থাকার কথা, সেটা আমাদের এখানে নাই, যার জন্য এই বৃক্ষরোপণ কর্মসূচি বারবার আসা উচিত। পৃথিবীটাকে বাসযোগ্য করে তুলতে এই যে বৃক্ষরোপণ কর্মসূচি, এটি নিঃসন্দেহে অন্যতম প্রথম সারির অবদান রাখবে এবং ভালো কাজ হিসেবে স্বীকৃত হবে। বৃক্ষ ছাড়া আমরা কোনো কিছু ভাবতে পারি না। তারা এই গাছের যত্ন নেবে এবং তারা বুঝতে পারবে যে আমাদের আরও বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন। নড়াইলে সবুজ শ্যামল পরিবেশ নিশ্চিতে শুধু বৃক্ষরোপণই নয়, বছর জুড়ে পরিবেশ বান্ধব উদ্যোগের আহ্বান সচেতন মহলের। আফরোজা হাসি, চ্যানেল আই। একসময় মাশরুমকে ব্যাঙের ছাতা বলে খাদ্য হিসেবে গণ্য করত না সাধারণ মানুষ। তবে এখন দেশে বছরে প্রায় 40,000 টন মাশরুম উৎপাদন হচ্ছে। এই খাতে যুক্ত হচ্ছেন 1 লাখেরও বেশি কৃষক। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে নরসিংদীর শাহিন মোল্লা গড়ে তুলেছেন এক অনন্য দৃষ্টান্ত। নিজের পাশাপাশি গ্রামে আরও অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। দেখুন শাইখ সিরাজের রিপোর্ট। প্রবাস থেকে ফিরে গ্রামেই কর্মসংস্থানের চেষ্টায় মাশরুম চাষ শুরু করেন নরসিংদীর শাহিন মোল্লা। প্রথম দিকে বাজার সম্পর্কে কোনো ধারণাই ছিল না তার, তবে নানা সংকটের ভেতরেও হাল ছাড়েননি, নিজেকে নিয়ে গেছেন সাফল্যের দুয়ারে। এখন আমার মাশরুম যত হয় বেচার সমস্যা হয় না। থাইল্যান্ড থেকে আমার ইনুকি, শিমিজি, সীতাকে, ইরিঞ্জি এই মাশরুম দিয়ে আসে। তো এই আল্লাহর রহমতে সব মাশরুমই আমার প্রতিদিনই চলে যায়, আমার শর্ট থাকে আরও। এখন আমি ঢাকা মিরপুরে একটা অফিস নিছি, যাত্রাবাড়ি নিজস্ব কিছু আছে, তো ওদিকে আর ইন্দা আমি ৭৪% প্রজেক্ট নিছি। এটা কি আপনার কেনা যাওয়া? না, এটা পুরোটাই। শুধু নিজের নয়, এখন গ্রামের অনেকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে এখানে। আমার এই এলাকা থেকে, গ্রাম থেকে প্রায় 60 জনকে আমি একটা সরকারি ট্রেনিং দেওয়াইছি। সরকারি ট্রেনিং দেওয়াইয়া এগরে আমরা প্রোডাকশনে দিয়ে দিছি। আইসা সারাদিনে 500-600 টাকা কাম করতে পারে। এরকম কয়টা করলে কত টাকা পান? এক একটা 1.5 টাকা পিস, 200, 250, 300 যে যতটুকু করতে পারে। এখানে উৎপাদিত তাজা মাশরুম এবং মাশরুমের তৈরি নানা উপকরণ পৌঁছে যাচ্ছে সারা দেশের বাজারে। এটা হলো চা মাশরুমটি, আমরা অনেক এটা আচার। এরপরে এই যে এটা হলো সোপ, মাশরুম সোপ আমাদের 4টা। এটা হলো ম্যাজিক মশলা, মাশরুমের চপ। মাশরুমের চপ। সরকারি নানা উদ্যোগ মাশরুম চাষে বাড়লেও আধুনিক প্রযুক্তি এবং বাজার ব্যবস্থাপনায় আরও সহায়তা প্রয়োজন বলে দাবি এই উদ্যোক্তার। আমার প্রতি মাসে টার্গেট হলো 1 লক্ষ স্পন। হাতে এত স্পন বানাইতে খুবই কষ্ট হয়। যদি আমাদের কিছু মেশিন দিত তাইলে আমরা মাশরুমটা কিন্তু অনেক দূর সারে নিতে যেতে পারতাম। মাশরুম আমাদের পুষ্টি চাহিদার অনেকটাই মেটাতে পারে, দূর করতে পারে গ্রামীণ দারিদ্রতা, নতুন কর্মসংস্থান বাড়াতে পারে এবং উদ্যোক্তা তৈরি করতে পারে। এর জন্য প্রয়োজন মাশরুমের
উন্নত কারিগরি কলাকৌশলের সম্পর্কিত প্রশিক্ষণ, ভালো জাতের বীজ, বাজার ব্যবস্থাপনা এবং সরকারি প্রচারণা। নরসিংদীর কাঠালিয়ান মাশরুম খামার থেকে শাহিক সিরাজ, চ্যানেল আই। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখুন আজ রাত ৯টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। দেশের বিনিয়োগ স্থবির হয়ে আছে উল্লেখ করে একে চাঙ্গা করতে সুষ্ঠু নির্বাচন জরুরি বলে মনে করেন সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান। একই সাথে আর্থিক খাতে সংস্কারও চালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। এলডিসি গ্র্যাজুয়েশন চ্যালেঞ্জ মোকাবেলায় স্মরণীয় নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি বলেন, এলডিসি গ্র্যাজুয়েশন হলে তৈরি পোশাক খাত ও ওষুধ শিল্প সহ বেশ কিছু ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। বিগত সরকার পরিসংখ্যান ব্যুরোর মাধ্যমে মিথ্যা তথ্য দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে তথ্য উপাত্তের স্পষ্টতা আনা জরুরি। শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখতে ভারতের সাথে আলোচনায় বসারও পরামর্শ দিয়েছেন ডক্টর মোস্তাফিজুর রহমান। তবে এলডিসি গ্র্যাজুয়েশনের সময়সীমা বাড়াতে সরকারের সাথে আলোচনা করতে ব্যবসায়ী সংগঠনগুলোকে আহ্বান জানিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। খাদ্য নিরাপত্তা, নিরাপদ খাদ্য, নিরাপদ বাতাস, নিরাপদ পানি, এই তিনটা জায়গাতে আমরা যত উন্নয়ন করি না কেন, যত ইনভেস্ট করি না কেন, আমি মনে করি এই তিনটা জায়গায় পলিসি রিথিঙ্ক করার দরকার। এই তিনটা জায়গায় আমাদেরকে ইনভেস্ট করা দরকার এবং এই তিনটা জায়গায় সকল নাগরিককে সচেতন হয়ে সুরক্ষার জন্য এগিয়ে আসা প্রয়োজন। রাজধানীতে নাম্বার 1 বাবার কৃতি সন্তান সংবর্ধন অনুষ্ঠান হয়েছে। চায়ের দোকানদারদের এসএসসি ও সমমানা পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত সন্তানদের এই সম্মাননা দিয়েছে নাম্বার 1 ব্র্যান্ড। এবারের আয়োজনে 65টি পরিবারকে এই সংবর্ধনা দেয়া হয়। পাশাপাশি আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় এককালীন শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও সার্টিফিকেট সহ অন্যান্য উপহার সামগ্রী দেয়া হয়। আয়োজনে ছিলেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, এমজিআই এর চিফ অ্যাকাউন্টস অফিসার মোহাম্মদ রহমতুল্লাহ খন্দকার, সিএইচআরও আতিকুজ্জামান খান, হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড সিনিয়র জেনারেল ম্যানেজার এসএম মুজিবুর রহমান সহ এমজিআই এর কর্মকর্তারা। গাজায় ইসরায়েলি হামলায় আরও 67 ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে মারা গেছেন 6 জন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, গাজা যুদ্ধের প্রতিবাদে তার দেশ ইসরায়েলের সাথে সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে। ইসরায়েলের জন্য তুরস্কের আকাশসীমা ও সমুদ্র বন্দর নিষিদ্ধ করা হয়েছে। এদিকে ভিসা বাতিল করায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আগামী মাসে নিউ ইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে পারছেন না। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর নিশ্চিত করেছে, মাহমুদ আব্বাস সহ 80 জনের বেশি ফিলিস্তিনি কর্মকর্তার ভিসা বাতিল করা হয়েছে। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। মাদারীপুরে মাঠে মাঠে এখন চলছে আমন ধানের চাষ। কৃষক ব্যস্ত সময় পার করছেন রোপণে। এবছর অতিবৃষ্টিতে কিছু বীজতলা নষ্ট হলেও ধান রোপণে বাড়তি সুবিধা পাচ্ছেন কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের প্রত্যাশা তাদের। এবারে প্রকৃতি সংবাদ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় জনগণকে আইনের প্রয়োগের মাধ্যমে সচেতন করতে হবে। সকালে রাজধানীর ডিএনসিসির অডিটোরিয়ামে বাংলাদেশ সাস্টেইনেবিলিটি কনক্লেভ 2025-এর অনুষ্ঠানে তিনি আরও বলেছেন, জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলায় নীতি কাঠামো নির্ধারণে পদক্ষেপ নিতে হবে। সে সময়
উন্নয়নের নামে পাহাড় ও বনের অযাচিত ব্যবহার বন্ধের আহ্বান জানান তিনি। আয়োজনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ এবং অন্যরা ছিলেন। যুক্তরাষ্ট্রের আটলান্টায় উৎসবমুখর পরিবেশে ৩৯তম ফোবানা সম্মেলন চলছে। স্থানীয় সময় শুক্রবার আটলান্টার গ্যাস কনভেনশন সেন্টারে ৩ দিনের এই সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন। ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা ফোবানার এই সম্মেলনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ থেকে অতিথিরা অংশ নেন। অনুষ্ঠানে ছিলেন ৩৯তম ফোবানার কনভেনশন নাহিদুল খান, সদস্য সচিব মাহবুবুর রহমান ভূঁইয়া, চেয়ারম্যান মাসুদ রব চৌধুরী, এক্সিকিউটিভ সেক্রেটারি আবির আলমগীর, প্রধান সমন্বয়কারী দিলু মাওলা ও অন্যরা। The first generation of NRBs built the institutions that have kept us anchored. Weekend Bangla schools, cultural centers that host Pohela Boishakh, International Mother Language Day, and the Rabindra Nazrul programs that we all know about. শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। আইসিইউতে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদ সভাপতি নিয়োগের জন্য ৬ সদস্যের মেডিকেল টিম, ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও সেনা সদস্যদের বিচার দাবি। শিক্ষার্থীদের কল্যাণে উদ্যোগের প্রতিশ্রুতিতে ডাকসু নির্বাচনে প্রার্থীদের প্রচার, ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোটের হাওয়া। বিশ্বজুড়ে ট্রাম্প আরোপিত বেশিরভাগ শুল্ক অবৈধ বলে মার্কিন আদালতের ঘোষণা, রায় কার্যকর, যুক্তরাষ্ট্র ধ্বংস হবে বলে ট্রাম্পের সমালোচনা। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় নড়াইলে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ, নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন করে সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়। মাশরুম চাষের সম্ভাবনা কাজে লাগিয়ে নরসিংদীর উদ্যোক্তা শাহিন মোল্লার অনন্য দৃষ্টান্ত, আধুনিক প্রযুক্তি ও বাজার ব্যবস্থাপনায় আরও সহায়তা দাবি। এবং সিলেটে প্রথম টি-20 দিয়ে সন্ধ্যায় মাঠে গড়াচ্ছে বাংলাদেশ নেদারল্যান্ডস ক্রিকেট সিরিজ, জয় দিয়ে শুরু করতে চায় টাইগাররা। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।